মধুর ব্যাঙ্গালোরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার বাবা মা তার বিয়ের কথা চিন্তা করতে শুরু করে দেয়। অপরদিকে রজত একের পর এক ইন্টারভিউ দিতেই থাকে, কিন্তু এত কিছুর পরেও তার চাকরি হয় না। সেদিন রাতের বেলা রজত মধুকে ফোন করে, রজত তুমি তাড়াতাড়ি কোনো কোম্পানি জয়েন করে ব্যাঙ্গালোরে চলে এসো, আমরা একসঙ্গে থাকবো। আমি চেষ্টা করছি মধু, আশা করছি তাড়াতাড়ি কোনো কোম্পানিতে চাকরি পেয়ে যাব। এই বলে রজত ফোন রেখে দেয়। পরের দিন থেকে মধু তার অফিস জয়েন করে নেয় এবং সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইভাবেই কয়েকদিন কেটে যায়। এইরকমই একদিন, আজ আমার ইন্টারভিউ, কিন্তু মধু একবারও ফোন করেনি। তাকে বারবার ফোন করেছি, কিন্তু সে ফোনটাও রিসিভ করছে না। জানি না কি এমন কাজ করছে। রজত বারবার ফোন করার পর মধু কাজ করতে করতে তার ফোন তোলে। হ্যালো রজত, আমি একটু ব্যস্ত আছি, আমি তোমাকে পরে ফোন করছি। মধু আমার ফোন কেটে দিল কেন? এভাবে কেউ ফোন কাটে? এরপর রজত দুঃখী হয়ে ইন্টারভিউ দিতে চলে যায়। প্রত্যেকবারের মতো এবারেও সে সিলেক্ট হয় না। বারবার সকলের কাছ থেকে রিজেক্ট হওয়ার পর রজতের মন ভেঙে যায়। এরপর রুমে ফিরে রজত পিন্টুকে ফোন করে। কি আর বলবো ভাই, এখানে খুব ভালোভাবে আমার দিন কাটছে। কলেজেও এত ভালো লাগতো না। অফিসে নানা রকমের ব্রেক থাকে, লাঞ্চ ব্রেক, টি ব্রেক। আমি আনন্দের সঙ্গে এখানে কাজ করছি। হ্যাঁ, খুব ভালো কথা। কি হয়েছে রজত, তোর কথা শুনে একটু দুঃখী মনে হচ্ছে। আজকের ইন্টারভিউ ভালো হয়নি? সেই একইভাবে রিজেক্ট হয়ে গেছি। ভাই তুই ভেঙে পড়িস না, আমি নিশ্চিত অনেক বড় কোম্পানিতে তোর চাকরি হবে। তুই এরকম ছোটখাটো কোম্পানির জন্য নয়। থাক থাক, এভাবে শুধু শুধু নাম করিস না। আচ্ছা ঠিক আছে, একটু কাজ আছে, পরে আবার কথা হবে, বাই। এ কি, ফোন কেটে দিল? মধুর মতো পিন্টুও আমার ফোন কেটে দিল। চাকরি পাওয়ার পর সবাই চেঞ্জ হয়ে যায়। চাকরি না পাওয়ার জন্য রজত সবসময় চিন্তার মধ্যেই থাকত। অপরদিকে মধু সবসময় ব্যস্ত থাকায় রজত প্রচন্ড রেগেও যেত। রজত মধুর সঙ্গে খারাপভাবে কথা বলায় মধুও বিরক্ত হয়ে গিয়েছিল। একদিন মধু যখন রুমে ছিল, সারাদিন অফিসে এত কাজ করব, তারপর সন্ধ্যা হলে রজত ফোন করে খারাপভাবে কথা বলে। এইসব আর সহ্য করা যাচ্ছে না। তার চাকরি হচ্ছে না, এতে আমার কিসের দোষ? এসব আর ভালো লাগছে না। এভাবেই তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া হতে হতে 1 মাস কেটে যায়। একদিন মধু যখন তার বাড়িতে ছিল, মধু আজ রাতে তোর জন্য কি রান্না করব? এত জিজ্ঞাসা করছো কেন মা? তোমার যেটা ইচ্ছা হয় সেটাই রান্না করে দাও না। তুই 1 মাস পর বাড়ি ফিরেছিস আর আমি তোকে খাবারের কথা জিজ্ঞাসা করব না? মা, শুধুমাত্র 1 মাস হয়েছে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তুমি এখন থাকতে এরকম করছো, তাহলে বিয়ের পর কি করবে? সেটার জন্যই তো আমি পরিচিতির মধ্যে তোর বিয়ে দেব। আচ্ছা আমার কথা শোন, তোর সিমলাওয়ালা চৌধুরী আঙ্কেলকে চিনিস তো? তার ছেলেও ব্যাঙ্গালোরে চাকরি করে। মা এসব কি? এইমাত্র আমি চাকরি জয়েন করেছি, আমাকে একটু সময় দাও। তাছাড়া আমি চৌধুরী বাবুর ছেলেকে বিয়ে করব কেন? ভালো পরিবার, ছেলেটাও ভালো, অন্তত তার সঙ্গে একবার দেখা করে নে। বাবা তুমিও শুরু হয়ে গেলে। হ্যাঁ রে মধু, একবার ব্যাঙ্গালোরের ছেলেটার সঙ্গে দেখা তো করে নে, তারা অনেকবার ফোন করেছে। বাবা মায়ের মুখে বিয়ের কথা শুনে মধু বিরক্ত হয়ে যায়। সে বুঝতে পেরেছিল এই সময় বাবা মাকে বেশি জোর করা ঠিক হবে না, তাই সে চুপ করে যায়। কয়েকদিন পর মধুর ছুটি কাটলে সে আবার ব্যাঙ্গালোরে ফিরে যায়। একদিন মধু যখন তার অফিসে ছিল, এমন সময় তার এক কলিগ রত্না সেখানে আসে। মধু, আমি কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি, চলো না একটু গার্ডেনে গিয়ে ঘুরে আসি। এখন অনেক কাজ বাকি আছে, এখন গিয়ে কি করব? ভুলে যেও না আমি তোমার সিনিয়র। তাছাড়া ছেলেরা তো বারবার সিগারেট খাওয়ার জন্য বাইরে যেতে পারে, তাহলে আমরা বাইরে যাব না কেন? আচ্ছা ঠিক আছে, চলো। এরপর মধু এবং রত্না অফিস থেকে বেরিয়ে কোম্পানির গার্ডেনে ঘুরতে থাকে। তারা গার্ডেনের এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় এক ছেলে তাদের সামনে আসে। কি সুন্দর পারফিউমের গন্ধ, এটা নিশ্চয়ই সেই ছেলের কাছ থেকেই আসছে। এরপর মধু ছেলেটার দিকে তাকিয়ে থাকে। অপরদিকে ছেলেটিও একবার মধুর দিকে ফিরে তাকায় এবং সেখান থেকে চলে যায়। কিছু সময় পর মধু তার কেবিনে এসে আবার কাজ করতে শুরু করে। ছেলেটার পারফিউমের সেন্ট কত ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। আরে মধু, বসে বসে কি ভাবছো? চলো, আমাদের মিটিং এর সময় হয়ে গেছে। এরপর মধু অফিস মিটিং এর জন্য চলে যায়। মধু যখন মিটিং এর জায়গায় বসেছিল, এমন সময় রজতের ফোন আসে। আরে মধু ফোন তুলছে না কেন? আরো একবার ট্রাই করে দেখি।
রজত বারবার মধুকে ফোন করতে থাকে, কিন্তু মধু তার ফোন রিসিভ করতে পারে না। এরপর অফিস মিটিং শেষ হলে মধু তার ফ্ল্যাটে ফিরে আসে। মধু যখন সোফায় বসেছিল এমন সময় আবার রজতের ফোন আসে। আরে রজত, কেন বারবার ফোন করে বিরক্ত করছো? আমি বিরক্ত করছি? আই এম সরি মধু। এবার বলো, কেন ফোন করেছিলে? না, তেমন কোনো কথা নয়, এমনি এমনি ফোন করলাম। আচ্ছা সরি, তোমার উপরে রাগ করা আমার ঠিক হয়নি। এবার বলো কি হয়েছে। পিন্টু ঠিক কথাই বলতো, আমার জন্য একটা বড় কোম্পানি আসবে। কি হয়েছে রজত, তোমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ মধু, আমি এমন কোম্পানিতে চাকরি পেয়েছি তুমি ভাবতেও পারবে না, স্যালারিও অনেক ভালো। কংগ্রাচুলেশনস রজত, আমি তোমার জন্য অনেক হ্যাপি। কবে ব্যাঙ্গালোর আসছো? না না, ব্যাঙ্গালোরে নয়, আমি মুম্বাইয়ে জব পেয়েছি। তাহলে তো আমাদেরকে আলাদা আলাদা থাকতে হবে। আমি এখানে আমাদের জন্য একটা বাড়িও নিয়ে ফেলেছি, তাহলে সবকিছু কিভাবে ম্যানেজ হবে? আমার স্যালারি অনেক ভালো, তুমি বাড়ি ভাড়া নিয়ে চিন্তা করো না। 3 মাস পর আমি ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাব, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি অনেক হ্যাপি রজত। রজত চাকরি পেয়ে যাওয়ায় মধু অনেক খুশি ছিল। একদিন মধুর অফিসে, আজ কত কাজ আছে, শেষ হতেই চাইছে না, একটু গার্ডেন থেকে ঘুরে আসি। মধু গার্ডেনে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দিনের পারফিউমের কথা তার মনে পড়ে যায়। আজকেও সেই ছেলের সঙ্গে দেখা হয়ে গেলে ভালোই হবে, তার পারফিউমটা অনেক অ্যাট্রাকটিভ ছিল। এরপর মধু গার্ডেনে বসে চারিদিক দেখতে থাকে, কিন্তু সে ছেলেটিকে কোথাও দেখতে পায় না। আজকাল রজত এত ব্যস্ত হয়ে গেছে যে সে একবারও ফোনও করে না। হয়তো সে সত্যি অনেক বেশি বিজি। এক কাজ করি, আমি বরং তাকে একবার ফোন করে দেখি। এরপর মধু রজতকে ফোন করে, কিন্তু রজত কাজে ব্যস্ত থাকায় তার ফোন রিসিভ করতে পারে না। কিছু সময় পর মধু আবার তার কেবিনে এসে কাজ করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর মধুর টিম মেম্বারদের কাছে একটি মেল আসে। মধু ইমেল দেখতে যাচ্ছিল এমন সময় রত্না সেখানে চলে আসে। মধু, তাড়াতাড়ি চলো, একটা আর্জেন্ট মিটিং আছে। আর্জেন্ট মিটিং? কিসের জন্য? আমাদের অফিসের ম্যানেজার যে সিঙ্গাপুরে ছিল সে এসেছে, তাই আমাদের আর্জেন্ট মিটিং এর জন্য যেতে বলেছে। আচ্ছা এই ব্যাপার। তুমি এত রিল্যাক্স হয়ে আছো কি করে? আমার তো ভয় হচ্ছে সে আমাদেরকে কাজ থেকে বাদ না দিয়ে দেয়। আজকাল বেশিরভাগ কোম্পানিতে এরকম আর্জেন্ট মিটিং কল করে স্টাফদের ফায়ার করে দেয়। এরকম কিছু হবে না, আমরা তো কাজ করি, তাহলে আমাদেরকে ফায়ার করবে কেন? এরপর মধু এবং তার টিম মেম্বার মিটিং রুমে যায়। মিটিং রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে মধু সেই পারফিউমের গন্ধ পায়। পারফিউমের গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে মধু অনেক খুশি হয়ে যায়। হাই গাইজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আরে এটা তো সেই ছেলে যাকে আমি গার্ডেনে খোঁজার চেষ্টা করছিলাম। তাহলে এই ছেলেটাই আমাদের সিনিয়র ম্যানেজার। মধু অবাক হয়ে বিক্রমের দিকে তাকিয়েছিল। সে কি বলছিল মধু কিছুই শুনতে পায় না। মধু বুঝতে পেরে যায় যে এই মিটিং তাদের ফায়ার করার জন্য ছিল না। তোমরা খুব ভালো কাজ করছো, এইভাবেই কাজ করতে থাকো। এরপর মিটিং রুম থেকে সকলে বেরিয়ে পড়ে। মিটিং রুম থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই সকলে সিনিয়র ম্যানেজার বিক্রমের প্রশংসা করতে থাকে। বাহ, আমাদের সিনিয়র ম্যানেজার খুব ভালো মানুষ, তাকে দেখে আমি ইমপ্রেস হয়ে গেলাম। এরকম ম্যানেজারের কাছেই কাজ করা দরকার। একদম ঠিক বলেছো রবি, তুমি তার বডি দেখেছো? অনেক ভালো মেনটেন করেছে। আচ্ছা, সে কি কোনো রকমের নেশা টেশা করে? দেখে কি মনে হলো? আমার তো মনে হয় কোনো রকম নেশা করে না। আরে আমি তো ভেবেছিলাম সিনিয়র ম্যানেজার কোনো বুড়ো লোক হবে, কিন্তু এ তো দেখছি কম বয়সী হ্যান্ডসাম ছেলে। এরকম মিটিং প্রত্যেকদিন হলে খুব ভালোই লাগবে। একটা মিটিং এ সিনিয়র ম্যানেজার সকলের মন জয় করে নিয়েছিল। মধু তার কেবিনে বসে বসে সেই ম্যানেজার বিক্রমের কথাই চিন্তা করছিল। আরে আমি সেই ম্যানেজারের কথা এত ভাবছি কেন? আমাকে ভালো করে কাজ করতে হবে। তার আগে রজতকে আরো একবার ফোন করে দেখি। এরপর মধু রজতকে ফোন করে, কিন্তু রজত সেই সময় কাজে ব্যস্ত থাকায় মধুর ফোন রিসিভ করতে পারে না। এরপর রাতে রজত নিজের ফ্ল্যাটে ফিরে মধুকে ফোন করে। মধু, তুমি কি প্লিজ আমাকে অফিসের টাইমে ফোন করে বিরক্ত করা বন্ধ করবে? রজত, এরকম করছো কেন? আমি তো মাত্র দুবারই ফোন করেছিলাম। সে যাই হোক, তুমি বুঝতে পারবে না, আমার কোম্পানি অনেক বড়, আমার দায়িত্বটাও অনেক বেশি, তাই তুমি এভাবে আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না। সরি রজত, পরের বার থেকে আমি লক্ষ্য রাখবো। রজতের কাছ থেকে এরকম কথা শুনে আজ মধু অনেক দুঃখী ছিল। আমি এরকম কি করেছি যে রজত আমার উপরে রাগ করলো? বড় কোম্পানি, বেশি দায়িত্ব, সবসময় এসব কথাই বলতে থাকে। আর আমি তাকে ফোন করব না। যখন কথা বলার হবে তখন সে নিজেই আমাকে ফোন করে নেবে।
মধু এসব কথা ভাবছিল, এমন সময় তার ফোন আসে। নিশ্চয় রজত ফোন করেছে, সে হয়তো আমাকে সরি বলতে চায়। আরে মা কেন ফোন করছে? হ্যাঁ মা, বলো। মধু, কেমন আছিস তুই? ভালো আছি মা, তুমি সকাল থেকে 3 বার আমাকে এটাই জিজ্ঞাসা করছো, অন্য কিছু বলার থাকলে বলো। মধু, তোর চৌধুরী আঙ্কেল বারবার ফোন করছে, তুই একবার ছেলেটার সঙ্গে দেখা করে নে না। মা, তুমি সবসময় আমাকে একই কথা বলা বন্ধ করো তো, এবার টপিক চেঞ্জ করো, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। প্লিজ মধু, না করিস না, তারা অনেক ভালো মানুষ, তুই তাদের বাড়িতে অনেক হ্যাপি থাকবি। মনে হয় এত সহজে তুমি আমাকে ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, কাল দুপুর বেলায় আমি তার সঙ্গে দেখা করে নেব। খুব ভালো কথা, আমি এখনই তাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি। আর একটা কথা, ছেলেটার নাম, ফোন নাম্বার আর ছবিটাও তোকে পাঠিয়ে দিচ্ছি। এরপর মধু ফোন রেখে দেয়। মা আবার একটা নতুন ঝামেলা শুরু করে দিল। তাছাড়া ছেলেটাকে বিয়ে তো করতে হবে না, কাল একবার দেখে নি, তারপর রিজেক্ট করে দেব। মধু দেখা করার জন্য রাজি হয়ে গেলে চৌধুরী বাবুর ছেলে বিকাশ একটি ভালো রেস্টুরেন্টে টেবিল বুক করে মধুকে টাইম এবং টেবিল নাম্বার মেসেজ করে দেয়। পরের দিন সকালে রজতের বন্ধু পিন্টু তাকে ফোন করে। কি ব্যাপার রজত, আজকাল তুই অনেক ব্যস্ত থাকিস? হ্যাঁ, অনেক ব্যস্ত থাকি, বড় কোম্পানি, তাই কাজের চাপটাও অনেক বেশি থাকে। আরে বাহ, বড় কোম্পানি, তুই তো অনেক বড়লোক হয়ে গেছিস। আচ্ছা তুই বল, তোর কেমন চলছে? আরে আমারও খুব ভালো চলছে, এখানে বসে পার্টি করছি, দুজন ভালো পার্টনারও পেয়েছি, খুব আনন্দে থাকি। তাছাড়া তোর ফ্ল্যাটমেট গুলো কেমন? না, আমি শেয়ারে থাকি না, আমি একাই থাকি। একা থাকিস? একা থাকতে তোর বোরিং লাগে না? ছুটির দিনে কি করিস? ভাই, এটাই নিজের লাইফ এনজয় করার সময়, এই টাইম নষ্ট করে দিলে সারা জীবন আফসোস করতে হবে। তুই যেটা করছিস সেটা এনজয় নয়, তুই নিজের ক্যারিয়ারে পিছিয়ে যাচ্ছিস। এখন ক্যারিয়ারকে ভালো করতে হবে, আমি এসবের পেছনে যেতে চাই না। আচ্ছা পিন্টু, আমি একটু প্রজেক্টের কাজে ব্যস্ত আছি, পরে কথা হবে। তুই ছুটির দিনেও অফিসের কাজ করিস? ভাই, তোর লাইফটা তো খারাপ হয়ে গেল। আচ্ছা বাই। এরপর রজতের কথা মতো পিন্টু ফোন রেখে দেয়। পিন্টু জানেই না আমি কোন পজিশনে আছি, শুধু শুধু আমার সময় নষ্ট করছে। অপরদিকে মধু তার ফ্ল্যাটে রজতের ফোন আসার অপেক্ষা করছিল। আজ ছুটির দিন, তবুও সকাল থেকে একবারও রজতের ফোন এলো না। এবার আমি যদি কল করি তাহলে সে আমার উপর রেগে যাবে। আচ্ছা ওসব থাক, এবার আমাকে রেস্টুরেন্টেও তো যেতে হবে, চৌধুরী আঙ্কেলের ছেলে আমার জন্য হয়তো ওয়েট করছে। এরপর মধু রেস্টুরেন্টে পৌঁছে তার নামে বুক করা চেয়ারে গিয়ে বসে পড়ে। মধু কিছু সময় পর্যন্ত অপেক্ষা করার পর তার চৌধুরী আঙ্কেলের ছেলে বিকাশ সেখানে আসে। তোমার নাম মধু, তাই তো? হ্যাঁ, আর তুমি বিকাশ, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। ওয়েটার, এদিকে এসো। হ্যাঁ স্যার, বলুন। আমার জন্য একটা কফি নিয়ে এসো, আর ম্যাডামের জন্য এক কাজ করো, ম্যাডামের জন্য 1 কাপ কফি নিয়ে এসো। বিকাশের কাছ থেকে অর্ডার নেওয়ার পর ওয়েটার সেখান থেকে চলে যায়। কিন্তু বিকাশ, আমি কফি পছন্দ করি না। আস্তে আস্তে করে অভ্যাস করে নাও, কারণ আমার কফি খুব ভালো লাগে। আচ্ছা, তোমার এত দেরি হলো কেন? নিশ্চয়ই কোনো রকম কাজে ব্যস্ত ছিলে। আরে না না, কাল রাতে অনেক পার্টি করে ফেলেছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমাকে এখানে ওয়েট করিয়ে নিজে ঘুমিয়েছিল, এটা আবার কি রকম কথা? শোনো মধু, তোমাকে একটা কথা বলে দিই, এখানে আমি একটা নতুন ফ্ল্যাট কিনেছি, সেখানে আমার সব টাকা শেষ হয়ে গেছে, তাই বিয়েতে যাবতীয় খরচ তোমার দিক থেকেই করতে হবে। তা তোমার মাইনে কত? তোমাকে সংসারটাও চালাতে হবে, কারণ আমার ইনকাম পার্টি করতে করতে শেষ হয়ে যায়। দেখো বিকাশ, বেশি পার্টি করা ছেলে আমার একদমই পছন্দ নয়। সেটার জন্যই আমি তোমাকে আগে থাকতে বলে দিলাম, তুমি এসবের অভ্যাস করে নাও। আচ্ছা, তুমি মদ এবং সিগারেট খাও তো? তাহলে এত নাটক করছো কেন? তোমার সাহস কি করে হলো এসব কথা বলার? এরই মধ্যে মধুর ফোন আসতে থাকে এবং মধু বারবার ফোন কেটে দেয়। কে বারবার ফোন করছে? সেটা আমি তোমাকে বলতে যাব কেন? মধু এটা বলার সঙ্গে সঙ্গে বিকাশ তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে রিসিভ করে নেয়। কে রে তুই? বারবার ফোন করে মধুকে বিরক্ত করছিস কেন? মধু এখন তার হবু বরের সঙ্গে বসে আছে, ফোন রাখ। বিকাশ এই বলে ফোন রেখে দেয়। অপরদিকে রজত মধুকে ফোন করে কোনো ছেলের কাছ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে যায়। বিকাশ বারবার মধুর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মধু তার ব্যবহারে অনেক বিরক্ত হয়ে যায়। অপরদিকে মধুর কোম্পানির সিনিয়র ম্যানেজার কিছুটা দূরে বসে সবকিছুই দেখছিল। তোমাকে কে বলেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই? তুমি নিজের থাকতে সবকিছু বলে যাচ্ছ।
আমাকে আজ পর্যন্ত কেউ রিজেক্ট করেনি। তাছাড়া তুমি নিজেকে কি মনে করো? তোমার মতো মেয়েরা আমার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। মুখ সামলে কথা বলো বিকাশ, আমি যাচ্ছি এখান থেকে। এই চুপচাপ এখানে বসে থাক, বেশি নাটক করলে নিজের বন্ধুদের ডেকে তোকে এখান থেকে তুলে নেব। বিকাশ মধুকে এসব কথা বলছিল, এমন সময় মধুর কোম্পানির সিনিয়র ম্যানেজার বিক্রম সেখানে আসে এবং বিকাশকে জোরে একটি থাপ্পড় মারে। তুই আমাকে চড় মারলি? তুই কে? আমি অনেকক্ষণ থেকে দেখছি তুই মধুর সঙ্গে খারাপ ব্যবহার করছিস। চুপচাপ এখান থেকে চলে যা, না হলে পুলিশ ডেকে জেলে ভরে দেব। আমাদের মাঝে কথা বলার তুই কে? এ আমার বয়ফ্রেন্ড। এবার তুমি কিছু বলবে? আর একটা কথা, আমি কখনো তোমাকে বিয়ে করব না। হ্যাঁ, জানি না মা কিরকম কিরকম মেয়েদের সঙ্গে আমাকে দেখা করতে পাঠায়। বিকাশ এই বলে সেখান থেকে চলে যায়। আই এম সো সরি স্যার, আমাকে মিথ্যা কথা বলতে হলো, না হলে সে আমাকে বিয়ে করার জন্য আমার পেছনেই পড়ে যেত। ইটস ওকে মধু, টেক কেয়ার। মধুর সিনিয়র ম্যানেজার এই বলে সেখান থেকে চলে যায়। এতদিন থেকে মধু বিক্রমের পারফিউমের পেছনে পাগল ছিল, কিন্তু এবার সে তার পার্সোনালিটি দেখেও ইমপ্রেস হয়ে গিয়েছিল। এরপর বাড়ি ফিরে মধু তার মাকে ফোন করে। অনেক হয়েছে মা, এবার আমি তোমার কথায় আর কারোর সঙ্গে দেখা করব না। এত ভালো পরিবারের ছেলে এত খারাপ হবে আমি কি করে জানবো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। মা বাবাকে দেখে তাদের ছেলের ক্যারেক্টারের ব্যাপারে কিছু জানা যায় না মা। পরিবার দেখে বিয়ে করা বন্ধ করা দরকার। অন্যদিকে রজত তার বন্ধু পিন্টুকে ফোন করে সমস্ত কথা জানায় যে কিভাবে অন্য এক ছেলে মধুর ফোন তুলে তাকে উল্টোপাল্টা কথা বলেছে। দেখ ভাই, আবার তোর কোন রকম ভুল হচ্ছে। মধু খুব ভালো মেয়ে, তুই তার ব্যাপারে ভুল ভাবছিস। সে তোর সঙ্গে এরকম করবে না। কিন্তু সেই ছেলেটা মধুর ফোন রিসিভ করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এটা কোনো সাধারণ কথা নয়। সবার আগে তুই মধুর সঙ্গে এই ব্যাপারে কথা বল, হয়তো সে কোনো বিপদে পড়েছে। এরপর রজত যখন মধুকে ফোন করে তখন মধু তাকে সমস্ত কথা জানায়। আমি সত্যি কথা বলছি রজত, মা বারবার ছেলেটার সঙ্গে আমাকে দেখা করার জন্য জোর করছিল, তাই আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার ছিল হয়ে গেছে। আশা করছি এবার সেই ছেলেটা তোমাকে বিরক্ত করবে না। তাছাড়া আমি ব্যাঙ্গালোর শিফট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বাবা মাকে আমাদের রিলেশনের ব্যাপারে জানিয়ে দেব, যাতে তারা তোমার জন্য আর কোনো ছেলে না দেখে। রজতের মুখে বিয়ের কথা শুনে মধু অনেক খুশি হয়ে যায়, কিন্তু এত কিছুর পরেও মধুর প্রতি রজতের ব্যবহার দিনের পর দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। দিন দিন সে অনেক রাগী হয়ে যাচ্ছিল। একদিন মধুর অফিসে। মধু, তোমাকে সিনিয়র ম্যানেজার তার অফিসে ডাকছে। কি বললে? সিনিয়র ম্যানেজার আমাকে ডাকছে? এরপর মধু বিক্রমের সঙ্গে দেখা করার জন্য তার অফিস রুমে যায়। বসো মধু। থ্যাংক ইউ স্যার। তোমাকে সেই ছেলেটা আর বিরক্ত করে না তো? না স্যার, এবার সবকিছু ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সেদিন আপনি সময় সেখানে গিয়ে ছেলেটাকে ভালো করে শিক্ষা দিয়েছেন। তুমি বাবা মায়ের কথা মতো তার সঙ্গে দেখা করতে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ স্যার, বাবা মা বিয়ের জন্য অনেক জোর করছিল, তাই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু স্যার, সেদিন তো আমি আপনাকে কোথাও দেখতে পাইনি, কিন্তু তারপরেও আপনি আমাকে চিনতে পেরে গেলেন কি করে? যেদিন তুমি গার্ডেনে ঘুরছিলে আমি তোমাকে সেদিন থেকে চিনি। আচ্ছা এবার তুমি যাও, হয়তো তোমার অনেক কাজ থাকতে পারে। তাছাড়া আর একটা কথা, তুমি আমাকে স্যার না বলে বিক্রম বলে ডাকতে পারো। সিনিয়র ম্যানেজারের মুখে এরকম কথা শুনে মধু অনেক খুশি হয়ে যায়। এরপর মধু খুশি মনে কাজ করতে থাকে। মধু সব সময় ফ্ল্যাটে ফেরার সঙ্গে সঙ্গে রজতকে ফোন করত, কিন্তু রজত কাজে অনেক ব্যস্ত হওয়ায় সে বেশিরভাগ সময় মধুর ফোন রিসিভ করত না এবং তার অপেক্ষা না করে মধুও ঘুমিয়ে পড়ত। এভাবেই সারাদিনে খুব কম সময়ের জন্যই মধু এবং রজতের কথা হতো। অপরদিকে অফিসে মধুর সিনিয়র ম্যানেজার বিক্রম এবং মধু সবসময় একে অপরের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষা করত, কিন্তু অফিসে থাকায় তারা বেশি কথা বলতে পারত না। একদিন মধু যখন তার কেবিনে বসেছিল, এমন সময় এক লোক তার কাছে আসে। মধু, তোমাকে সিনিয়র ম্যানেজার নিজের অফিস রুমে ডাকছে। প্রজেক্টের ব্যাপারে তোমার সঙ্গে কিছু আলোচনা করতে চায়। প্রজেক্টের কথা শোনার সঙ্গে সঙ্গে মধু তাড়াতাড়ি অফিস রুমে পৌঁছায়। মধু, এটা একটা নতুন প্রজেক্ট, আমি এই প্রজেক্টটা তোমাকে দিতে চাই। আমি সিঙ্গাপুর যাওয়ার পর অন্য কাউকে দিয়ে প্রজেক্টটা কমপ্লিট করিয়ে নেব, কিন্তু আপাতত তুমি এই প্রজেক্টকে হ্যান্ডেল করো। হঠাৎ করে বিক্রমের মুখে সিঙ্গাপুর ফিরে যাওয়ার কথা শুনে মধু অনেক দুঃখী হয়ে যায়। স্যার, আপনি সিঙ্গাপুর চলে যাবেন? কিন্তু কেন? সেখানে আমার উপর অনেক দায়িত্ব আছে, তাই আমাকে সেখানে যেতেই হবে। এখানে কোনো রকম প্রবলেম হলে তুমি আমাকে ইনফর্ম করবে, আমি সব ঠিক করে দেব।
এরপর মধু তার কেবিনে চলে আসে এবং কাজ করতে করতে বিক্রমের কথা চিন্তা করতে থাকে। বিক্রম সিঙ্গাপুর চলে যাবে, এটাতে আমার এত খারাপ লাগছে কেন? আমি কেন তার কথা বারবার চিন্তা করছি? আমি বিক্রমের ব্যাপারে ভাবতে চাই না, কিন্তু তারপরেও আমি বারবার তাকে নিয়েই ভাবনা চিন্তা করছি। আমি কিছুই বুঝতে পারছি না আমার সঙ্গে এরকম কেন হচ্ছে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।